আসসালামু আলাইকুম। সারা বিশ্বে নয় বাংলাদেশ ও করোনা ভাইরাসে আক্রান্ত। ফলে বাংলাদেশ ও বিশ্বের 213টি দেশ বা অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যার ফলশ্রুতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস গত 4/10/2020 তারিখ থেকে শুরু হয়েছে। আজ আমি মোহাম্মদ বখতিয়ার রহমান, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র, যার কোড 304 নিয়ে আলোচনা করব। আজ ইতিহাসের 2 নম্বর ক্লাস গত 4/10/2000 তারিখে একটি ক্লাস হয়েছিল। এখন থেকে প্রতি শনিবার উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? করোনা ভাইরাসের ন্যায় আমাদের দেশের যুবক সমাজের মধ্যে আরেকটি ভয়াবহ নেশা ছড়িয়ে আছে, যার নাম মাদক। এই মাদকের ভয়াবহ নেশা থেকে তোমাদেরকে করোনা ভাইরাসের মতো সতর্কতার সহিত চলাফেরা করতে হবে। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কথাই বলে, সৎ স্বর্গে স্বর্গবাস আর অসৎ স্বর্গে সর্বনাশ। এবার আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ইতিহাস এর সিলেবাস বিষয়ে কিছু আলোচনা করব। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সকল বিষয়গুলো আছে তার মধ্যে ইতিহাসের সিলেবাস সংক্ষিপ্ত। যেমন আমার উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাসে 304 কোডের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 আলোচনা করব। এখানে আমরা মোট 8টি অধ্যায় আছে প্রথম পত্রে, যে অন্যান্য বিষয় হচ্ছে সংক্ষিপ্ত, এবং এই 8টি অধ্যায় যেগুলো পড়াশোনা করব আমরা, সেগুলো আমরা প্রথম শ্রেণীর থেকে এই দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তোমরা যে এসএসসি পাস করছো 10ম শ্রেণী পর্যন্ত, এর ভিতরে কম বেশি সবাই জানো। এই জন্য আজকে আমরা এই বিষয়ে কিছু সিলেবাসের বিষয়ে কিছু সংক্ষিপ্ত ধারণা দিব। তার আগে গত 4/10/2020 তারিখে আমি যে ক্লাসটি নিয়েছিলাম, সেখানে ইতিহাস বলতে কি বুঝো, ইতিহাসের যে সংজ্ঞা, ইতিহাসের যে আপনার ইতিহাসের 3জন যে বৈজ্ঞানিক সংজ্ঞা দিয়েছে, হেরোডোটাস, আধুনিক যুগের ইতিহাস আর বৈজ্ঞানিক যে সংজ্ঞা এগুলো, আর ইতিহাস ইংরেজি হিস্ট্রি যে ফুল মিনিংটা HISTORY, এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম পত্রের 8টা অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় যে আমরা সিলেবাস, সেই বিষয়ে একটু বলি। যে আমাদের 100 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এর ভিতরে 70 মার্কের হলো সিকিউ, মানে সৃজনশীল। প্রতিটা প্রশ্নের মান হলো 10, 7টা লিখতে হবে। 7 গুণ 10 = 70। আর MCQ মানে বহু নির্বাচনী অভিজ্ঞতা, এর থেকে পড়বে 30টা। 30 গুণ 1 = 30 = 100। তাহলে আমাদের এখন ইতিহাস প্রথম পত্রের 8টি অধ্যায় পড়াশোনা করবে। সেখান থেকে আমাদের প্রশ্ন থাকবে 11টি। 11টার থেকে লিখতে হবে 7টা। তাহলে দেখুন, প্রতিটা অধ্যায় থেকে আপনি একটি করে প্রশ্ন, কোন অধ্যায় থেকে 1 অবধি প্রশ্ন পাবেন। তাই আজকে আমরা এই পাঠ্যক্রম এবং পূর্ণ মান নিয়ে একটু আলোচনা করি। যে আমরা প্রথম অধ্যায়, ইতিহাসের প্রথম অধ্যায় আমরা দেখেন কি আলোচনা করব, যেগুলো আমরা সবাই জানি। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। যে আমরা এখানে প্রথম অধ্যায় পড়বো যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। যে ইংরেজরা আমরা জানি প্রায় 200 বছর ইংরেজরা আমাদের ভারতবর্ষ শাসন করে গেছে। দ্বিতীয় অধ্যায় পড়বো ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল। এবং তৃতীয় অধ্যায় আলোচনা করে ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। চতুর্থ অধ্যায় পড়ব পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি ও প্রকৃতি। ভাষা আন্দোলন সম্পর্কে আমরা সবাই জানি, এটা কম বেশি ধারণা সবার আছে। পঞ্চম অধ্যায় পড়ব পূর্ব বাংলার সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন। ষষ্ঠ অধ্যায় পড়ব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ, এটা আরো সবাই আমরা জানি বেশি। সপ্তম অধ্যায় মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের, মুজিবনগর সরকারের কার্যক্রম। অষ্টম অধ্যায় আমরা পড়ব মুক্তিযুদ্ধ প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। যে আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সব বাঙালি ছিল এবং বহির্বিশ্বে আমাদের কিভাবে সাহায্য সহযোগিতা করেছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব।
এবার আমাদের যে সিলেবাসটা আমার একটা ধারণা এলাম যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এখানে দেখেন আমার প্রথম অধ্যায় যে আমাদের ইতিহাস একাদশ শ্রেণীর কোড নম্বর হলো 304। এখানে প্রথম অধ্যায় দেখেন বলা আছে ভারতবাসী ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এখানে আমরা একটু ধারণা নিতে পারি যে ভারতবর্ষে প্রথম কোন জাতি আগমন করে, কোন ইউরোপীয় থেকে। এটা আমরা সবাই জানি পর্তুগিজরা, এবং পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কালীঘাট প্রান্তরে এসে হাজিরা। বর্তমান সেটা ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। এই বিষয়ে আলোচনার পরে এখান থেকে দেখেন আমার প্রথম অধ্যায়ের ভিতরে আবার আমরা এই যে প্রথম অধ্যায় পর্তুগিজের আগমন করে, এখানে আমার একটা ধারণা হচ্ছে যে প্রথম পর্তুগিজের আগমন করে। তারপর আসছিল আমাদের দেখেন পর্তুগিজ, তারপরে হলো আপনার হলো ওলন্দাজ, ইংরেজ, ডেনমার্ক, ফরাসি, এছাড়া এসেছিল সুইডেন এবং অস্ট্রিয়া। এখন আমাদের দেখেন এখানে আমাদের প্রথমত একটা জিনিস আছে যে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা পতনের মাধ্যমে ইংরেজ শাসন শুরু হয়। দেখেন বহু প্রাচীন কাল থেকে, এটা আমাদের সবাই খেয়াল করতে, বহু প্রাচীন কাল থেকে ভারতবর্ষের অর্থ সম্পদ সম্পর্কে সবাই অবগত ছিল, এবং এই ভারতবর্ষের অতি প্রাচীন কাল থেকে ইউরোপরা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতো, কিন্তু তাদের মাধ্যম ছিল আরব বণিকগণ। আরব বণিকগণ মাধ্যমে তারা কেনাবেচা করতো, কিন্তু তারা জানতো যে এইসব সহায়ক সম্পদ, ফসল এগুলো ভারতবর্ষ থেকে আসে। তারা চেষ্টা করছিল যে ভারতবর্ষ থেকে যদি আমরা সরাসরি ব্যবসা বাণিজ্য করি তাহলে তাদের লাভবানটা আরো বেশি হবে। যার জন্য আমাদের বিভিন্ন ঐতিহাসিক হেরোডোটাস, মার্ক পোলো, আলবেরুনি এদের বর্ণনা থেকে আমরা পাইছি ইউরোপ থেকে কেউ এসেছিল হানাদার বেশে, কেউ এসেছিল ভাগ্যান বেশে, আর কেউ এসেছিল বণিক বেশে। এসে এরা আমাদের দেশটা এক সময় দখল করে নেয়। এই যে প্রথম পত্রে আমার ভারতবর্ষের পর্তুগিজদের আগমন, আমরা একটু আগে বললাম যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে বর্তমান কেরালা রাজ্যে কালীঘাট বন্দরে এসে হাজির হয়। এর আগে ইউরোপীয় থেকে ভারতবর্ষ আবিষ্কারের জন্য কলম্বাস 1492 খ্রিস্টাব্দে চেষ্টা করছিল, কিন্তু কলম্বাস আমাদের ভারতবর্ষে এসে আসতে না পেরে আবিষ্কার করছিল আমেরিকা। এই জন্য কলম্বাসকে বলা হয় আমেরিকা আবিষ্কারক। এখন আজকে আমরা এই বিষয়ের কিছু ধারণা নিব যে পর্তুগিজদের আগমন। এই পর্তুগিজরা ছিল পর্তুগালের অধিবাসী। যেমন বর্তমান বিশ্বে নাম করা একজন প্লেয়ার আছে ফুটবলে, সে হলো পর্তুগালের বাসিন্দা। পর্তুগিজরা হলো পর্তুগালের অধিবাসী। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে 12 মে ভারতের কালীঘাট বন্দরে এসে হাজির হয়। এরা ব্যবসা বাণিজ্য করতে এসে এরা এক সময় বণিকের ছদ্মবেশে এসে দেশে রাজদণ্ডের ক্ষমতা দখলের চেষ্টা করে। এরই ধারাবাহিকতা হিসেবে তারা এদেশে নিরীহ জনগণের প্রতি অত্যাচার শুরু করে। তারা রাজাদের এতে সৈনিক হিসেবে কর্মচারী, সৈনিক হিসেবে যোগদান করে, ব্যবসা বাণিজ্য শুরু করে, আর জোরপূর্বক এদেশের রমণীদেরকে বিবাহ করতে এবং খ্রিস্টান ধর্মে দীক্ষা দিত। পর্তুগিজরা এইসব অত্যাচারের জন্য এদেশে ভারতবর্ষে বেশি দিন টিকে থাকতে পারেনি, যার ফলশ্রুতিতে ব্রিটিশ সম্রাজ্ঞী মমতাজের 2 জন কর্মচারীকে তারা অপহরণ করছিল, যার ফলশ্রুতিতে সম্রাট শাহজাহান তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করে দেয়। পর্তুগিজরা এদেশে পেঁপে, আনারস ইত্যাদি ফলের প্রচলন ঘটিয়েছিল। এটা আমরা অনেকে খাই যে পেঁপে, আনারস এগুলো কোথা থেকে আসছিল, এটা পর্তুগিজরা এদেশে এনেছিল। এর মধ্যে আমরা নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে একটা জানি।
নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল ক্ষমতায় গ্রহণ করে, যেটা আমরা 4/10/2020 তারিখের ক্লাসে আলোচনা করছি। এই আলোচনার ভিতরে ছিল নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা থেকে যুদ্ধে পরাজয়, পলাশির যুদ্ধে। উনি 23 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করছিল, সিংহাসনে বসছিল। এই নবাব সিরাজউদ্দৌলা যে সিংহাসনে বসছিল এর একটা উপাধি, মানে বড় একটা নাম নেই, উপাধি ধারণ করে, সেটা আমরা আজকে আমাদের একটু ধারণা দিই, যেটা আপনাদের তোমাদেরকে পরবর্তী ক্লাসে এর থাকবে, মুখস্থ করার জন্য এটা থাকবে। যে নবাব সিরাজউদ্দৌলা, যদি কেউ বলে যে তুমি ইতিহাস নিয়ে পড়ো উচ্চমাধ্যমিক পর্যায়ে, তাহলে নবাব সিরাজউদ্দৌলার কি নাম ধারণ করে সিংহাসনে বসছিল এই সম্পর্কে আমি একটা বলি। যে নবাব সিরাজউদ্দৌলা মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইবার জং বাহাদুর উপাধি ধারণ করে 1756 সালের 10 এপ্রিল বাংলা সিংহাসনে আরোহণ করছিল। গত ক্লাস সম্পর্কে আমি বলছিলাম, সেই সম্পর্কে একটু ধারণা দেয়। ইতিহাস এবং ইতিহাসের ইংরেজির সংজ্ঞা হিস্ট্রি বলে, HISTORY। এখানে যারা গত 4-10 তারিখে ক্লাসটা দেখুন তারা দেখে নেবে। এবং আজকে আমি একটু বলে দিচ্ছি যে ইতিহাসের 3 জন, যে ইতিহাসের জনককে হেরোডোটাস, আধুনিক ইতিহাসের জনককে, আর বৈজ্ঞানিক ইতিহাসের জনককে। আধুনিক ইতিহাসের জনক ছিল লিওপন ভন ড্যাঙ্কে এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুসিডিডিস। এই ইতিহাসে ইংরেজি HISTORY। হিস্ট্রি এর মিনিংটা আমি বলে দিচ্ছি আজকে আরেকবার। এইচতে হলো হিউম্যান মানে মানুষ, আইতে ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান, এসতে সোসাইটি সমাজ, HISTTO ট্রুথ মানে সত্য, ওতে অরিজিন মানে উৎস, আর ওয়াইতে ইওর মানে অতীত বা প্রাচীনকাল। তাই আজকে ঝাবনা কলেজ সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান। এখানে অনেক বিষয়ে অনার্স আছে, 9টা বিষয়ে অনার্স আছে, মাস্টার্স আছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষার্থীরা ঝাবনা কলেজে ভর্তি হয়েছিল তাদেরকে অনলাইন ক্লাসে পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঝাবনা কলেজের পক্ষ থেকে প্রতিটা সাবজেক্ট অনলাইন ক্লাস হবে। তোমরা সকলেই এই ঝাবনা কলেজ প্রত্যেক টিচারের আইডি বা ঝাবনা কলেজ ইউটিউব বা ঝাবনা কলেজ অফিসিয়াল যে ফেসবুক আছে এটাও খেয়াল করবে। আর যে যে সাবজেক্টগুলো নিয়েছো তোমরা সেই সাবজেক্ট স্যারদের সাথে যোগাযোগ করবে মোবাইল ফোন। আমার ফেসবুক আইডি সর্দার বখতিয়ার সাতক্ষীরা। আমার মোবাইল নম্বরটা সবাই লিখে নিও, 01720529367। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কল দিবে, কোনো রকম জড়তা রাখবে না। আসসালামু আলাইকুম। আজকের মতন ক্লাস এখানে শেষ করলাম।